সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তার সাথে সামার লাভারদেরকে জানাই কুকুরমোরা গরমের শুভেচ্ছা। এই গরমে নিশ্চয়ই সামার লাভাররা কোনো পিচ গলা রাস্তায় শুয়ে বিদেশিদের মতো রোদ পোহাচ্ছেন। আর আমার মতো যারা এই গরমে একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় আছেন তাদেরকে জানাই কালবৈশাখীর শুভেচ্ছা। যাই হোক, চৈত্র বৈশাখ মাসে গরম লাগবে এবং জ্যৈষ্ঠ মাসে সেই গরম আরও বেড়ে আম কাঁঠাল পাকাবে, আর সেই আম কাঁঠাল আমরা খাবো, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক না সেটা হলো বাংলাদেশে যাই ঘটে না কেন, মানে ভালো কিছু ঘটে না কেন, তখনই শুনতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কিংবা স্বাধীনতার কথা। কবে যেন এটাও শুনতে হয় যে বাংলা সালের প্রবর্তনও শেখ মুজিবুর রহমানই করেছিলেন। যাই হোক, এটা বাংলাদেশে এখন স্বাভাবিক, সেটা বড় কথা নয়। কিন্তু তার থেকেও কিছু আপত্তিকর কথা বাংলা নববর্ষ উদযাপনের সময় শুনতে হয়। প্রথমত, নববর্ষ উদযাপন নাকি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বা সংস্কৃতি, একথা শুনতে হয়। দ্বিতীয়ত, মঙ্গল শোভাযাত্রা করা, এবং কেউ কেউ এই মঙ্গল শোভাযাত্রাটাকেও বলে থাকেন যে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এবং তৃতীয়ত, মানুষ পান্তা ইলিশ খেয়ে বলেন যে কৃষকদেরকে সম্মান দেখাচ্ছে। এখন প্রথম বিষয়টিতে আসি। বাংলা নববর্ষ প্রবর্তন বা চালু করেন সম্রাট আকবর 1556 সালে। সেই হিসেবে দেখা যায় যে বাংলা নববর্ষ উদযাপনের সময়কাল 500 বছরেরও কম, এই ধরুন 468 বছরের মতন আমার হিসেবে। তখন এই সনের নামকরণ করা হয় ফসলি সন, পরবর্তীতে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামেও নামকরণ করা হয়, এবং পয়লা বৈশাখ পালনও সম্রাট আকবরের সময় থেকেই শুরু হয়। দ্বিতীয় বিষয়টি হলো মঙ্গল শোভাযাত্রা কোনো হাজার বছর কিংবা 500 বছর তো অনেক দূরের কথা, 100 বছরেরও ঐতিহ্য নয়। কারণ মঙ্গল শোভাযাত্রা শুরুই হয় 1989 সালে, স্বাধীনতার পরে। প্রথমে এর নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা। তৃতীয় বিষয়টি হলো কৃষকদের সম্মান দেখানোর জন্য কিংবা তাদের কষ্ট ভাগাভাগি করার জন্য পান্তা ইলিশ খাওয়ার ব্যাপারটা সবচেয়ে জঘন্য। তার কারণ প্রাচীনকালে কৃষকদের এরকম দুরবস্থা কখনোই ছিল না যে তাদেরকে পান্তা ভাত খেয়ে বাঁচতে হতো। আর পান্তার সাথে ইলিশ মাছ খাওয়াটাও কৃষকদের আবিষ্কার নয়, বরঞ্চ ব্রিটিশ শাসনামলের আগে বাংলার কৃষকেরা অনেক সচ্ছল ছিলেন। তাদেরকে তখন যদি পান্তা ভাত খেতেও হতো, তার কারণ ছিল সেই সময় ঘরে ঘরে ফ্রিজ না থাকা। প্রাচীনকালে আগের দিনের বেঁচে যাওয়া ভাত সংরক্ষণের একমাত্র উপায় ছিল পানি দিয়ে রাখা। তো সেই দিক থেকে হয়তো প্রায় সব মানুষকে পরদিন সকালবেলা পান্তা ভাতই খেতে হতো। আর কৃষকদের দুরবস্থা শুরু হয় ব্রিটিশ শাসন আমল থেকে। কৃষকদের কাছ থেকে জমির মালিকানা কেড়ে নেওয়া এবং অতিরিক্ত খাজনা আদায়ের জন্য সেই সময় কৃষকদেরকে না খেয়ে মরতে হতো। আর তাছাড়া আমি আমাদের গ্রামে অনেক কৃষকদেরকে দেখেছি, এবং এমনকি আমার নানা এবং দাদাও একসময় কৃষিকাজ করেছেন। আমি কোনো কৃষককে পান্তা ভাত খেতে দেখিনি, অন্তত ইলিশ মাছের সাথে তো নাই। আর তাছাড়া ইলিশ মাছের দাম যা আকাশচুম্বী, দরিদ্র কৃষকদের সে সামর্থ্য নেই যে ইলিশ মাছ কিনে তারপর পান্তা ভাত খাবে। সেটা অন্য হিসাব যে গরমের সময় পান্তা ভাত খেলে আরাম পাওয়া যায় এবং পান্তা ভাত খেতেও সুস্বাদু, সেই হিসেবে কেউ যদি খেয়ে থাকেন সেটা অন্য হিসাব। কিন্তু যারা বলছেন যে কৃষকদের সম্মান দেখানোর জন্য, বাঙালির ঐতিহ্য রক্ষার জন্য পয়লা বৈশাখে পান্তা ইলিশ খান, বিশ্বাস করেন ভাই, আপনার এই সম্মান কোনো কৃষকেরই দরকার নাই। পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেলে আপনারই পেট ভরে, কৃষকদের পেট ভরে না। আবার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানুষের মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা করছে, তারাই হয়তো কালকে ছাত্র রাজনীতি নিয়ে মারামারি এবং খুনাখুনি করছে। বিশ্বাস করেন ভাই, আপনার এই মঙ্গল কামনায় কারোর মঙ্গল হয় না। বরং মানুষের মঙ্গল যদি সত্যিকার অর্থে চেয়ে থাকেন, তাহলে ক্যাম্পাসে নোংরা অসুস্থ রাজনীতি বন্ধ করেন এবং র্যাগিং নামক অপসংস্কৃতি বন্ধ করেন, তাহলেই মানুষের সত্যিকারের মঙ্গল হবে। আর কৃষকদের মঙ্গল চাইলে কৃষি নিয়ে পড়াশোনা করেন বা কৃষি কাজ করেন, কৃষকদেরকে উন্নত বীজ এবং প্রযুক্তির ব্যবস্থা করে দেন। তাছাড়া কৃষকরা যাতে শস্যের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করেন, তাহলেই কৃষকদের উপকার হবে। কারণ যদি কৃষকেরা না থাকে তাহলে আমরাও না খেয়ে মরব। আজকের পর্ব এই পর্যন্তই। অন্য কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব আমি, ফারজানা, চায়ের কাপে গল্পে। ভালো থাকবেন সবাই।